এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 40 কিলোমিটার। তো আমরা শিলিগুড়ির দিকেই যাচ্ছি। আর সেইখানে ছিলাম, দেখো এক্ষুনির মধ্যে কতটা নেমে পড়লাম। আমি বন্ধ করছি না ক্যামেরা, কারণ এই ভিডিওটা যদি আমি না নিই পুরোটা, তাহলে আর কি ভিডিও আমি নেবো? আমি ক্যামেরাটা তাহলে কি করতে কিনেছি? কিন্তু আমার ক্যামেরাতেও একটা সমস্যা হয়ে গেছে, যে ওটাতেও হয়তো আর 1 ঘন্টা কি 1.5 ঘন্টা মতো ভিডিও রেকর্ডিং বাকি আছে। তো আমার কোনো সমস্যা নেই, কারণ আমার আর একটা মেমোরি কার্ড আছে, আর একটা সেই ওই যে অ্যাকশন ক্যাম ছিল না, ক্যাশন CS6, ওটা একটা মেমোরি কার্ড 128 লাগানো আছে, তো ওটা খুলে এটাই লাগিয়ে দেবো, চাপ হবে না। সত্যি চা বাগানের মধ্যে দিয়ে একটা সুন্দর রোড, আর তার সাথে এইরকম যদি ভিউ হয়, এখানে অ্যাভারেজ স্পিড হচ্ছে 20। এই রোডটায় যদি না আসতাম তো তাহলে আমার দার্জিলিং ট্রিপ বেকার হতো। আর হ্যাঁ, এটা ঠিক, বাইকে করে যাওয়ার সময় যদি এইরকম রোড না পাই, ওইরকম দার্জিলিং এর মতো কনজেস্টেড রোড পাই, মানে 1 কিলোমিটার যেতে 8 ঘন্টা টাইম লেগে যাচ্ছে, তাহলে তো সেই রাস্তায় তো বাইক নিয়ে আর কেউ যেতে চাইবে না। এইরকম রোড চাই ভাই, আর মিনিমাম স্পিডটা একটা মেনটেন থাকতেই হবে। আমি যে অনেক জোরে যাচ্ছি তা না, কিন্তু এখানে 20, 25, 30 একদম ঠিকঠাক আছে। এখানে যারা এক্সপার্ট রাইডার তারা হয়তো আরো জোরে চালাবে, কিন্তু আমার পক্ষে ভাই এটাই যথেষ্ট, এটাই থ্রিলিং আমার পক্ষে। তবে একটা আশ্চর্য জিনিস আমি দেখলাম আজকে সকাল থেকে, যে রাইডের মানে আমরা যাচ্ছি, ও কিন্তু একবারও ঘুমায়নি আজকে। এটা একটা অদ্ভুত জিনিস দেখলাম, যে একবারের জন্য ও ঘুমায়নি। হ্যাঁ, সত্যিকারে বলতে এটা ঠিক কথাই, যে ন্যাশনাল হাইওয়ে যেটা 12 ছিল, ওটা অলমোস্ট একই রকমের রোড ছিল। এই গাড়িটাকে ওভারটেক করতেও পারছি না, আর সামনে সামনে যাচ্ছে। ও এখন তেঁতুলের লজেন্স মুখে পুড়েছে। এখান থেকে আর মিরিক দেখা যাচ্ছে না। ও সত্যি মন জুড়িয়ে যাচ্ছে। আমি এখন আর কি করে লজেন্সটা খাবো বলো, তাহলে আমাকে কোথাও দাঁড়াতে হয়। চলো এই রাস্তাটা পার হয়ে যাই, তারপরে দাঁড়াবো। নাম্বার প্লেট হাইড করে দিয়েছে গাড়িটার, কোনো সরকারি গাড়ি মনে হয়। এই গাড়িটা কেন সামনে যাচ্ছে আমার? একটু দাঁড়িয়ে যাই, ওকে একটু আগে যেতে দিই। এরকম ভিউ থাকলে কত জায়গায় দাঁড়াতে ইচ্ছা করবে বলো তো। কি করছো গো? তো দেখাও কি করলে।
এই তো চা পাতা, এক কাপ চা এনে দাও, বসে বসে চাই চুবি। বাহ অসাধারণ ভিউ সত্যি। ভাবছিলাম ক্যামেরাটা বন্ধ করে দেবো, কিন্তু তার মাঝখানে এরকম একটা সিন হয়ে গেলাম, আর কি করে বন্ধ করি বলো তো তাহলে। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা অন থাকা অবস্থাতেই আমাকে লেকচার দিচ্ছিল আর কি। এই দেখো কোথায় কোথায় ছাগল উঠে গেছে। হ্যাঁ ওয়াও, শুধু দেখো একবার ভিউটা। ওখানে নদী আছে একটা মনে হচ্ছে কিছু। ওয়াও ভাই, নিচে দিয়ে একটা নদী যাচ্ছে হালকা করে। বেশিক্ষণ থাকলে আমার মামার নিজেরই মাথা ঘুরবে মনে হচ্ছে, পালিয়ে যাই। এরা সব এক্সট্রাঅর্ডিনারি ব্রেকিং পাওয়ার নিয়ে গাড়ি চালাচ্ছে ভাই। আমার সত্যি বলছি, আমার গাড়িটার ব্রেকও সেরকম ভাবে আমি ভরসা পাচ্ছি না, মানে ভরসা পাচ্ছি কিন্তু জোরে যাওয়ার মতো নয়। হ্যাঁ আসতেই যাই। সত্যি কথা বলতে বয়সও হয়ে যাচ্ছে, এটাও বুঝতে পারছি। মানে ফিটনেস লেভেলটা বাড়াতে হবে ভাই, এই রোডে এইসব রাস্তায় ফিটনেস লেভেল বাড়াতে হবে, নাহলে হবে না। আমাকে বলছে যে কান ধরে ওঠবোস করাতে হবে ফিটনেস লেভেল বাড়াতে গেলে। এই যে গাড়িটা আছে NX 200, NX 200 এটা গাড়িটা হেভি যাচ্ছে, মানে ও চালাচ্ছে খুব ভালো, যদিও ও সিঙ্গেল নিয়ে যাচ্ছে। আমার মতো এত এক্সট্রা লাগেজ তো নেই। না না, তোমার ওজনের জন্য নয়, ওজনের জন্য ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে যে তুমি ধরো 50 কেজি, হ্যাঁ আরো ধরো 30 কেজি লাগেজ চাপানো আছে, সেটা একদম একদম বাইকের পিছন পাটে। তো ব্যালেন্স মিলিয়ে তো সেটা দাঁড়াচ্ছে না। ব্যালেন্স মিলিয়ে সেটা তো একটা মানে সামলানোর ব্যাপার আছে, তাই না? যত মাঝখানে ওয়েট হবে তত গাড়ি স্টেবল থাকবে, আর যত মানে একদম ডান দিকে বাঁ দিকে বা একদম তেলের ওপর লাগেজ থাকবে তখন তো একটু সমস্যা না। ওই জন্য যারা বাইকিং এ ওই ওপরে বসায় বক্সটা, ওই বক্সের মধ্যে হালকা জিনিসপত্র রাখে, ভারী জিনিসগুলো দুদিকে রাখে, যাতে দুদিকে থাকলে ব্যালেন্স থাকবে। আমাদের সত্যি বলছি, আমাদের লাগেজ যে ব্যাগগুলো হয় ওগুলো কিনতে হবে, নাহলে হবে না। আমরা ওই নিচে যে প্লেন দেখা যাচ্ছে ওখানেই যাব। আমার খুব মায়ের কথা মনে পড়ছে, কেন যাই না, মানে মুখে শুনি আর কি বারবার, যে ধার দিয়ে যে যাচ্ছিল গাড়ি, খুব ভয় লাগছিল,
এগুলো শুনে শুনে আর কি। হ্যাঁ, দিয়ে ভিডিও দেখাবো। হাই 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 হাই, বাঁদর গুলো মারামারি করছে রে। বাঁদর গুলো রাস্তার উপরে বাঁদরামি করছে। তাই দেখে আমার পিছনের লোকটা ভয় পেয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই বাঁদরটা তো এইদিকেই মুখ করে তেড়ে এলো। তেড়ে আসলে মানে এইদিকেই আসতে চাইলো আর কি। আমি মিরিকের রাস্তাটায় যখন দাঁড়িয়েছিলাম তখন ডিস্ক ব্রেকের এগুলো চেক করলাম, মানে ডিস্ক প্লেট গুলো একদম গরম হয়ে আছে। একটু জল দিলে হতো, কিন্তু সে আর সময় হয়নি। এক্সপালস, হিমালয়ান, হন্ডা এনএক্স এইসব গাড়ি নিয়ে এখানে সবাই সাইট সিন করতে এসছে, মানে রাস্তাটায় মজা নিতে এসছে আর কি। এখানে যারা গাড়ি চালায়, আমি শুধু একটা জিনিসই ভাবছি, তাদের মনে হয় মাসে একবার করে ব্রেক প্যাড চেঞ্জ করতে হয়। এখনো অনেকটা নামতে বাকি আছে, দেখে তো তাই মনে হয়। কোথায় গেল? আমি তো দেখতে পাইনি। এইখানটায় ময়ূরটা উঠলো, কিন্তু কোথায় গেল দেখতে পাচ্ছি না। ভিডিওটা অফ ছিল, ওই বাইকটা যখন আসছিল ওদিক থেকে তখন ওদের সামনে দিয়ে উড়েছে। ও আমরা সমতলে ফিরে এসেছি। সমতল মানে রাস্তা সমান হয়ে গেছে, অতটাও আর উঁচু নেই, নর্মাল ভাবেই যাচ্ছে। এবার বাইক রাইডাররা যাচ্ছে ভাই। বাহ, এখানে একটা সুন্দর ব্রিজ আছে। হ্যাঁ, সিগন্যালটা যাওয়ার দেওয়া আছে। কি হচ্ছে? হ্যাঁ, ভিডিও করছি। বাহ, খুব সুন্দর। এখানে থামা যায় না নিশ্চয়ই, নাহলে যে থামতাম। ওখান দিয়ে বড় ব্রিজ হচ্ছে। এখানে জায়গাটার নাম আছে দুধিয়া বাজার। পেট্রোল পাম্প এখন ওপেনিং হয়নি, হবে। হ্যাঁ, দরকার, এখানে পেট্রোল পাম্পটা দরকার। অনেকটা রাস্তা উপর থেকে নিচে নামলাম, কোনো পাম্প ছিল না। সেই যে লাস্ট সেই পাম্পে তেল ভরেছিলাম, ওটাই মনে হয় লাস্ট ছিল। শিলিগুড়ি গেলে সেই জ্যামবালা রোডটাতে ব্যাকে আসবে আর কি, বুঝতে পারলে? আর এটা দিয়ে গেলে ওই জ্যামটা মনে হয় কাটিয়ে বেরোবো।
তো একটা অন্য রুট ধরলাম, এটা দিয়ে একটু শিলিগুড়ি আগে করে বেরোনো যায়, সেই রকম একটা রুট দিয়েই বেরোলাম। ঝর্ণা, এটা অ্যাকচুয়ালি এই নদীটার পাশ দিয়ে নিয়ে যাবে আমাদেরকে। প্রথম দিকে রোডটা খারাপ ছিল, এখন তো মোটামুটি দেখছি ভালোই আছে। চা বাগানের মধ্য দিয়েই যাচ্ছি, আর তার সাথে এই বাম্পারগুলো আছে, ঠ্যাক 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 বাম্পার। এখানে কিছু একটা আছে মনে হয় এদিকে, সেই জন্য এখানে এত ব্রেকিং লাগিয়েছে। চলো যাওয়া যাক এই রাস্তাটা দিয়ে, দেখা যাক কি আছে। আমরা এখানে নকশালবাড়ি আর পানিঘাটার মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছি, রেস্টুরেন্টে। এখানে আমরা একদম লাঞ্চ করে নিচ্ছি, লাঞ্চ করে একদম সোজা বেরিয়ে যাব বাগডোগরা হয়ে। হ্যাঁ, আমি মোমো খাচ্ছি, ও চাউমিন খাচ্ছে, আর মোমো কম হলে আমিও চাউমিন খেয়ে নেবো। গাড়ি আমাদের ওখানে পার্ক করা আছে, ফ্যানটা চলছে, হয়তো হাওয়ার সাউন্ড পাবে তোমরা। লাঞ্চ হচ্ছে মোমো আর চাউমিন। চাউমিনটা এমন অনেক বেশি কিছু দেয়নি। চলো, এখন বাজে 1:15, এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর বাগডোগরা হয়ে যাব। আসলে মিরিকের রাস্তাটা দিয়ে আস্তে আস্তে না আমাদেরকে একটু শিলিগুড়ির ওটা থেকে একটু অন্যদিকে পাঠিয়ে দিয়েছে। তো আমরা আবার ব্যাকে ঠিক না, মানে ওই দিকে যাওয়ারই অন্য একটা রুট। এটা শিলিগুড়ির দিকে শিলিগুড়ি না, মানে ইসলামপুর, কিষেনগঞ্জ ওই দিকে যাওয়ার এটা অন্য একটা রুট। তো এই রুটেই আমরা ফার্স্টে বাগডোগরা চলে যাব, ওখান থেকে 27 নম্বর হাইওয়ে পেয়ে যাব। আর সত্যি বলতে এই রাস্তাটা খুব সুন্দর, রাস্তাটা ঢুকে পড়ে কোনো ভুল হয়েছে বলে আমার মনে হয় না। আমরা যে রুটটা দিয়ে এলাম মিরিকের, ওটা দিয়ে মোটামুটি সবকটা ভিউ পয়েন্টই, মানে সবকটা জায়গায় টাচ করেছি। শুধু পশুপতি ফাটক যেটা আছে ওই জায়গাটা শুধু আমরা টাচ করিনি, মানে আমরা ওখানটা দাঁড়িয়েছিলাম, কিন্তু ওই যে মার্কেটটা আছে ওই মার্কেটটায় আমরা যাইনি। আর সত্যি বলতে অত সকাল মার্কেটটা খোলেও নি, ঠিক আছে, ওখানে সবে দোকানপাট খুলছে দেখছিলাম। যখন পাহাড়ে ছিলাম তখন পাহাড়ের বন জঙ্গলগুলো আলাদা রকম দেখতে ছিল। এখন সমতলে আস্তে আস্তে নামছি, এখনকার পাহাড়, এখনকার গাছপালা, এখনকার যে প্রকৃতির দৃশ্য সেটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো ফাইনালি আমরা 27 নম্বর সড়কে পৌঁছে গেছি, 27 নম্বর জাতীয় সড়ক। তো এবার এই রোড ধরেই আমরা এগিয়ে যাব। যে রুটটা দিয়ে এলাম সেই রুটটা কিন্তু দারুণ ছিল, আর ওই রুটটা দিয়ে ভাই শিলিগুড়ির জ্যামটা আমাকে একদমই ফেস করতে হয়নি। তো এই রুটটা আমি চেষ্টা করবো বাড়ি গিয়ে হাইলাইট করার, যে কোন রুটটা ধরে আমরা ফিরলাম, তাতে যারা নেক্সট যাবে আসবে তাদের সুবিধা হবে। রুটটা সত্যিই ভালো, বাইকারদের জন্য তো আমি বলবো বেস্ট, কারণ এরকম রুট দিয়েই তো বাইকাররা যেতে চায়। দেখাচ্ছে রায়গঞ্জ এখান থেকে 167 কিলোমিটার, 167 কিলোমিটার। এখন বাজে হচ্ছে 1:45।
তো আমরা রায়গঞ্জ থেকে এখন মোটামুটি ওই 105-110 কিলোমিটার মতো দূরে আছি। আস্তে আস্তে এগোতে থাকি। আজকে যেন মনেই হচ্ছে না যে বেলা হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, 3টে বেজে গেছে, এইমাত্র 3টে বাজে। চালখোলা 63 কিলোমিটার। তো আমরা ইসলামপুর বাইপাস ধরে দেবো। ইসলামপুর বাইপাস ধরে আমরা চালখোলা দিয়ে রায়গঞ্জ ঢুকবো, ঠিক আছে? বোতলবাড়ি ওইখান দিয়ে একটা রাস্তা দেখাচ্ছে, কিন্তু ওখান দিয়ে যাবো না। হ্যালো গাইস, এখন বাজে 4:14, 4:12। আর রায়গঞ্জ থেকে আমরা 51 কিলোমিটার দূরে আছি। তো 4:15 যদি এখন বাজে, মোটামুটি আমরা ওই 5:30টার মধ্যে হয়তো রায়গঞ্জ ঢুকে পড়বো। ওখান থেকে রায়গঞ্জ থেকে সকাল সকাল বেরিয়ে পড়বো, তাহলে আশা করছি তাড়াতাড়ি পৌঁছে যাব। ওই বোলপুর তারাপীঠের রোডটা দিয়েই ধরবো ভাবছি। তার পাশেরটা দেখুন, একাই গেছিল সাইকেলে। জাস্ট সন্ধে হয়েছে, 7টা বাজবে হয়েছে, চোখের আলো প্রায় চলে গেছে। আর আমরা এই লজটায় আজকে রাত্রে থাকবো বলে ঠিক করেছি, জয়মালা লজ। এটা ঠিক হাইওয়ের ঠিক পাশেই আছে, গাজলে ঢুকেই। তো এসি নন এসি দুটোই আছে। 1 প্লেট পকোড়া, চিকেন পকোড়া। অবভিয়াসলি খিদে ভালোই পাচ্ছে, কিন্তু 1 প্লেটে যে এতগুলো হবে সেটা আমি এক্সপেক্ট করিনি। তো যাই হোক, আমরা রাত্রিরে নিয়েছি এক তরকা রুটি, ও খাচ্ছে। কিন্তু পকোড়া খেয়ে পেট ভরে গেছে পুরো, একদম সত্যি। আমাদের রাত্রের রুম ছিল গাজলে, জয়মালা লজ। তো এসি রুম 800 টাকা, নন এসি রুম নিতে পারো। সরি, এসি রুম 1000 টাকা, নন এসি রুম 800 টাকা, অ্যাটাচ বাথরুম। আর 600 টাকার রুমও আছে, বাথরুমটা অ্যাটাচ হবে না সেটাতে। তো আমরা 1000 টাকায় এসি রুমটা পেয়েছিলাম এখানে, 1 নাইট স্টে করে। আমরা বেরিয়ে যাচ্ছি, সকাল 5টা বাজতে যাচ্ছে। গুড মর্নিং গাইস। তো আজকে সকাল 5টা বাজে, আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে। এই যে জয়মালা লজ থেকে বেরিয়ে যাচ্ছি হাইওয়ে দিকে। চলো। ব্যাগে নেই তোমার? চলো বেরিয়ে যাই, রাস্তায় দেখা হবে তোমাদের সাথে যেতে যেতে। এখন বাজে পুরো 6টা, আর আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করছি। ওখানে মালদার ওদিকে প্রচুর মানে আমের মানে কি বলবো আর, ঝুড়ি আম বিক্রি হচ্ছে। তো ফাইনালি উঠে পড়েছি, কিন্তু এই টোটোটা কি করছে আমার সামনে সেটাই বুঝতে পারছি না। পার করি, এবার ভালো লাগবে। তো ওইদিকে ব্রিজটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দুদিকে যে লাইনগুলো জুড়বে সেই লাইনগুলো মোটামুটি হয়ে গেছে, দেখলাম ওইদিকে করছে। তো ওই ব্রিজটা হয়ে গেলে এই রুটটা আরও ফাস্ট হয়ে যাবে। আর কালিয়াচকে ভাবছিলাম যে ওখানটা কি হবে, জ্যাম আছে না কি আছে। তো ওখানে যেটা দেখলাম যে বাজার ওখানটা বেশ বড় সড়ো বসে, কিন্তু যেহেতু এখন সকাল 6টা, তো সেইভাবে বসেনি, ফাঁকাই ছিল। আমরা কালিয়াচক বিনা মানে সময় ব্যয় করে আমরা পার করে চলে এসেছি। আর তো দেখতেই পাচ্ছি, তো ফারাক্কা ব্যারেজেরও আমরা মোটামুটি ফাঁকাই পেয়েছি। ওই জন্য ডিসাইড করেছিলাম যে রায়গঞ্জে থাকবো না, রায়গঞ্জে থাকলে সেই 1 ঘন্টা শুধু সময় নষ্ট, এদিকে আবার ওদিকে 2 ঘন্টার সময় বাঁচিয়ে নেওয়া গেল। তাও আজকে 4:30টার সময় বেরোবার কথা ছিল,
আমরা কিন্তু বেরিয়েছি 5টায়, পুরো 5টায় বেরিয়েছি। আর ভোরবেলার দিকে একটা ঠান্ডা ঠান্ডা লাগছিল, ওই জন্য ঘুম ভাঙতে চাইছিল না। অ্যালার্ম দেওয়া ছিল, অ্যালার্মটা আবার বন্ধ করে দিয়ে আরও 8 ঘন্টা ঘুমিয়ে লকডাউন ক্রস করে কোথাও একটা দাঁড়াবো। আমি পাম্পেই দাঁড়াবো ভাবছি, একবার তেল ভরে নিই, তাহলে আর সমস্যা হবে না। এখন বাজে 6:20, আর আমরা একটা পাম্পে তেল ভরলাম 500 টাকা, আর ও ওয়াশরুম গেল। মোটামুটি তেল আছে, বাট তাও 500 টাকা ভরে নিলাম, যাতে আর ভরতে না হয় বাড়ি যাওয়ার রাস্তায়। আমরা ফারাক্কা পার করে চলে এসেছি। এটা তোমার আর ধুলিয়ানের দিকে আছি, হয়তো ধুলিয়ান থেকে হয়তো আর 10-12 কিলোমিটার দূরে আছি। টায়ার গুলো ভালোই কাজ দিচ্ছে, মানে আমি তো বলবো ভালোই গ্রিপ দিচ্ছে। পাহাড় ঘুরে চলে এলাম, সেরকম কোনো অসুবিধা হয়নি। শুধু একটা জায়গায় স্কিড করেছিলাম, তখন ওই হোটেল 55 থেকে বেরিয়ে ট্রেন লাইনটা ছিল, ওটা যখন মানে স্টার্টিংয়ে একদম ক্রস করতে গেছিলাম, তখন একটুখানি স্কিড হয়েছিল। ওটা কিছু করার নেই, ওটা স্টিলের ওপরে আড়াআড়ি হলে কিছু হতো না, একদম প্যারালাল ছিল তো, যার জন্য একটু স্কিড হলো। তবে হ্যাঁ, একটা জিনিস বলবো, এই যে এয়ার সিটটা আছে, এয়ার সিটটা সত্যি ভাই প্রচুর কাজ দিচ্ছে। এখন হয়তো সকালবেলা বলে একটু প্রেসারটা কম লাগছে, যত বেলা বাড়বে এইগুলো একটু উঠে পড়ছে। হাওয়াটা খুব বেশি আমি দিয়ে রাখিনি, ওই 30%, 25%ও মনে হয় হাওয়া দেওয়া নেই। তো সিটটা খুবই ভালো, ওর জন্য একটা পরে কিনবো। এই তোমার বসার সিটটা ছোট হয়ে গেছে তো। বিশাল বড় লরি। তাহলে এখানটা একটু দাঁড়াই, একটু ম্যাপটা দেখি। আগের বারে এই নলহাটির রাস্তাটা বিশাল খারাপ ছিল। কলকাতায় এদিকে 230 কিলোমিটার, শিলিগুড়ি 336 কিলোমিটার, আর বহরমপুরও ওইদিকে আছে 34 কিলোমিটার। তো আমরা এখানে মোরগ্রামের রাস্তা দিয়ে ঢুকে পড়েছি, সোজা গেলে নলহাটি, রামপুরহাট। আর আমাদের হয়তো বাঁ দিকে রাস্তা দেখাবে, আমরা কান্দি দিয়ে যাব। একটু ছাওয়াটা গিয়ে দাঁড়াই। ও বিস্কুট দিয়ে চা খাওয়ার কথা বলছিল, কিন্তু আমার এখন খিদে পাচ্ছে, তো চাটা, হ্যাঁ খিদে পেয়ে গেছে। চলো একটু নেমে দাঁড়াই এখানটা। আসার সময় আমরা ওটা দিয়ে এসেছিলাম, 234 কিলোমিটার ফ্যান্টাস্টিক রোড আছে ওই দিকটা, মানে দারুণ রোড আছে ওখানটা। নলহাটির দিকে আর যাচ্ছি না, আমরা এই খড়গ্রাম, শেরপুর এখান দিয়ে বর্ধমান 124 কিলোমিটার দেখাচ্ছে। তো এই রোডটা ধরে আমরা বর্ধমান যাবো। কেমন আগের বার যখন গ্যাংটক থেকে ফিরেছিলাম, একজন আমাদেরকে এই রুটটার কথা বলেছিল যে তোমরা ওই নলহাটি দিয়ে কেন যাচ্ছ, এই রাস্তাটা দিয়ে সোজা বর্ধমান যাবে মঙ্গলকোট হয়ে। তো তখন বুঝতে পারিনি, বাট এবারে এই রাস্তাটা তো ভালোই হয়েছে। এরকম রাস্তা হলে 124 কিলোমিটার চালাতে সমস্যা নেই, কোনো 100 কিলোমিটার দেখাচ্ছে, 105 কিলোমিটার। আর আমরা এই রোডটা ধরে যাচ্ছি, এই রোডটা খুবই ভয়ঙ্কর রকমের রোড। হ্যাঁ, চারিদিকে পুরো ছাগল ভর্তি হয়ে আছে, মানে রাস্তায় মানুষ কম ছাগল বেশি, এরকম একটা ব্যাপার। তো বাইকার বন্ধুদের জন্য আমি একটা কথাই বলবো, এই রুটটা অ্যাভয়েড করাটাই ভালো, কারণ এখানে আমি চাইলেও আমার গাড়ির গতি বাড়াতে পারছি না, মানে এত ঘন ঘন ছাগল গরু
রাস্তার মধ্যে ঘুরছে যে তুমি স্পিড বাড়ালে মুশকিল। এখন তো তাও কমে গেছে, কিন্তু একটু আগে তো মানে রাতা রকমের মানে ছড়াছড়ি ছিল। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হাইওয়ে 7। নর্মাল রোড হলে একটু জোরে চালিয়ে বেরিয়ে যেতাম, কিন্তু এখানে এই যে রোডটা আছে এটা সিরিয়াসলি বলছি বাইকাররা অ্যাভয়েড করো। এখানে একটুও গতি তোলা যায় না, এবং গতি তুললে খুবই রিস্ক। তো এটা বেটার আমরা এর থেকে, তোমার বোলপুরের রোডটা সত্যি কথা বলতে এর থেকে হয়তো সরু বা এরকমই রোড, কিন্তু ওখানে স্পিড তোলা যায়। ওখানে এরকম রাস্তার চারপাশে গবাদি পশু বা ক্যাটল এত থাকে না। ঠিক আছে, তো তোমরা ও বোলপুরের রোডটাই বেটার আমি বলবো। আর না হলে সব থেকে ভালো তো কলকাতা চলে যাও। আমরা যেখান থেকে মোরগ্রাম থেকে টার্ন নিলাম, ওখান থেকে কলকাতা দেখাচ্ছিল 234 কিলোমিটার। তো কলকাতার দিকে যদি তোমরা থাকো তো ওই রোড ধরেই আসবে, এইখানে আসার কোনো দরকার নেই। এটা যারা হাওড়ার দিকে থাকে তাদের জন্যই হয়তো, তারাই হয়তো এই রোডগুলো একটু খোঁজে। বাট আমি বলবো বোলপুর নলহাটি হয়ে যেতে পারো। ওই রোডটা খুব একটা, নলহাটি থেকে রায়গড়, এই নলহাটি থেকে মোরগ্রাম খুব একটা ভালো হয়নি রোড এখনও, বাট স্টিল এই রোডটায় এসো না। এই রোডটায় বিপজ্জনক রাস্তা। যদি ধৈর্য থাকে যে এই 125 কিলোমিটার রাস্তা বর্ধমান থেকে মোরগ্রাম পর্যন্ত, 125 না 140, এই রাস্তাটা তোমরা খুবই মানে সাবধানে যেতে পারবে 40 অ্যাভারেজ রেখে, তাহলে এই রাস্তায় ঢোকো। এই রোডটা দিয়ে যে যাচ্ছি মানে জায়গায় জায়গায় কাঁচের গুঁড়ো পড়ে আছে, মানে বুঝতে পারছো তোমরা রোডটা কীরকম। আর এখানে যে অ্যাক্সিডেন্ট হয় সেটা তার প্রমাণ হিসাবে জায়গায় জায়গায় সেই গাড়ির কাঁচের টুকরো যেরকম হয় না, ওই চিনির বড় বড় চিনির ডালা, ওই রকম মিষ্টির ডালার মতো কাঁচ ভেঙে পড়ে আছে। আমরা হচ্ছি শক্তিগড় পৌঁছে গেছি। এখানে এসে একটা রেস্টুরেন্টে নেমেছি, আগে লাঞ্চ করে নেব। আমি নিয়েছি আমার জন্য মটন বিরিয়ানি, ও নিয়েছে প্লেন রাইস আর মটন কষা আর স্যালাড। এখানে খাওয়া দাওয়া করে এখন বাজে 1:15, তাই তো না 12টা 15, 12টা 12:30 বাজে। এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি বেরিয়ে যাবো।